আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নিউ ইয়র্কের আদালতে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি নিকোলা মাদুরোর। পরবর্তী শুনানি 17 মার্চ। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার পাঠানো শোকবার্তা হস্তান্তর। দেশের মানুষের কল্যাণের চিন্তা খালেদা জিয়াকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে প্রত্যাশা। ব্যবসায়ীদের উন্নয়নে নানামুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা। কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান। এবং মোস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশ জারি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। মার্কিন বাহিনীর অভিযানে আটক নিকোলা মাদুরো নিউ ইয়র্কের আদালতে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করছেন। মাদক পাচার সংক্রান্ত মামলায় আদালতে হাজির করা হলে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত আগামী 17 মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। মাদুরোর গ্রেফতারের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। এদিকে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নিজেই ভেনেজুয়েলার দায়িত্বে আছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার 3 দিন পর সোমবার মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হয়। মাদুরো দম্পতিকে প্রথমে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে সাজোয়া গাড়িতে করে বের করা হয়। পরে একটি হেলিকপ্টারে নিউ ইয়র্কের আদালতের কাছাকাছি হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে মাদুরো ও তার স্ত্রীকে হাতকড়া পরানো অবস্থায় প্রিজন ভ্যানে করে আদালতে তোলা হয়। মাদুরো দম্পতির মামলার বিচার হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক অ্যালভিন কে হেলারস্টেইনের আদালতে। আদালতে মাদুরো ও ফ্লোরেস দুজনের পরনেই ছিল কারাবন্দীদের পোশাক। মাদুরোর পায়ে ছিল ডান্ডাবেড়ি। শুনানিতে মাদুরো ও তার স্ত্রী নিজেদের নির্দোষ দাবি করেন। মাদুরোর অপহরণ নিয়ে জটিল আইনি লড়াইয়ের আশঙ্কার কথা জানান তার আইনজীবী বেরি জোয়েল পোলক। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ফ্লোরেস আহত হয়েছেন বলে আদালতকে জানান তার আইনজীবী মার্ক ডনেলি। মাদুরো ও তার স্ত্রীকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার আইনি বৈধতা ও এর পরিণতি নিয়ে সোমবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত মার্কিন হামলাকে অবৈধ আখ্যায়িত করে বলেন এটি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। বৈঠকে কারাকাসে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানায় চীন ও রাশিয়া। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস লিখিত বক্তব্যে বলেন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না জানিয়ে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ভেনেজুয়েলায় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। শপথ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য ও শ্রদ্ধাশীল সম্পর্ক স্থাপনের কথা জানিয়েছেন তিনি। এদিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার তোয়াক্কা না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাত উন্মুক্ত করতে চায়। বর্তমান প্রশাসন যদি এতে সহযোগিতা না করে তাহলে কারাকাসে আবার হামলার নির্দেশ দিতে পারেন তিনি। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি নিজেই এখন ভেনেজুয়েলার দায়িত্বে রয়েছেন। শহীদুল্লাহ রাজু,
চ্যানেল আই, ঢাকা। জাতীয় স্বার্থ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সাদি মাহমুদের রিপোর্ট। অন্যান্য দিনের মতো সোমবারও গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানেই রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আলোচনা হয় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে। বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিক ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট, এইটা যাতে আর কখনো তৈরি না হয়, সুষ্ঠু নির্বাচন এবং তার মধ্যে দিয়ে জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য। এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, ৭১কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। দেশের সামনে খুবই বড় একটা চ্যালেঞ্জ আছে দেশটা গড়ে তোলবার। সেই চ্যালেঞ্জ যেন মোকাবেলা করতে পারি, তার জন্য সহযোগিতা চাই। জাতীয় নির্বাচনেরও অনেক প্রভাব এবং ইমপ্লিকেশনস আছে, আমরা তার সহযোগিতা চেয়েছি। বৈঠকে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারেক রহমান। একে অপরের ব্যাপারে আমাদের তর্ক বিতর্ক হবে, রাজনৈতিক বৈরিতা হবে পলিসি ইস্যুতে। রাজনৈতিক বৈরিতা, রাষ্ট্রের অখণ্ডতার সার্বভৌমত্ব, এই সমস্ত বিষয় হবে না। এটাই আমরা আলোচনা করেছি এবং আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল। দিল্লির আধিপত্যবাদের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই একমত থাকবো, কিন্তু এর ভিতরে বিভিন্ন পলিসি ইস্যুতে আমরা যেভাবে ডিফার করব, যেটা করবার রাইট আছে। এবং আমরা বলেছি যে বাংলাদেশে একটা ওয়েস্টমিনিস্টার মডেলের পলিটিক্স ডেভেলপ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোক বার্তা তারেক রহমানের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বলেছেন, দৃঢ়চেতা ব্যক্তিত্ব আর দেশের মানুষের জন্য কল্যাণের চিন্তা প্রজন্ম থেকে প্রজন্মে বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবে। বাজার অর্থনীতি, রাজস্ব আয়ে ভ্যাট চালু, গার্মেন্টস রপ্তানিতে ইউডি দেওয়ার ক্ষমতা বিজিএমই এর হাতে ছেড়ে দেওয়া সহ অসংখ্য উদ্যোগের জন্য প্রয়াত বেগম জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবসায়ীরা। রিজভি নাওয়াজের রিপোর্ট। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আইসিসিবির উদ্যোগে স্মরণসভা, সহ আয়োজক ১৭টি শীর্ষস্থানীয় চেম্বার ও অ্যাসোসিয়েশন। আয়োজনটি ব্যবসায়ীদের হলেও অতিথিদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হন বেগম খালেদা জিয়ার স্মরণে। ব্যবসা বাণিজ্যের প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। During her most critical health conditions, she continued to think about the well-being of the nation and its people. Through all of this, she remained deeply connected to public life and national service. A lasting legacy, Begum Khaleda Zia often affirmed that she has no home outside Bangladesh. 91-এ যখন উনি প্রাইম মিনিস্টার হন, তখন থেকে আজকে পর্যন্ত ওনার প্রয়াণ পর্যন্ত উনি কোনো সময় বাজে কথা বলতেন না, কারোর সম্বন্ধে কোনো কটূক্তি করতেন না। 1994 সালে ওনার যে সাহসী ভূমিকা ছিল ঔষধ শিল্পকে সম্পূর্ণভাবে লিবারালাইজ করে দেওয়া এবং ঔষধ শিল্পের আজ যা কিছু উন্নতি দেখেন, তার জন্য আমরা সম্পূর্ণভাবে ওনার কাছে ঋণী। আলোচনা করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারাও। এদেশে মুক্তবাজার অর্থনীতি যেটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যেটা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি, তবে নেত্রীর প্রতি
আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানা হবে। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে 30 ডিসেম্বর অনন্তের পথে যাত্রাকারী বেগম খালেদা জিয়ার চিরশান্তি কামনা করে দোয়া করেন উপস্থিত সকলে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট কেন্দ্রসহ যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় আসন্ন নির্বাচন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার কাজের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির সভায় জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়ে ছাড় দেওয়া হবে না। ফ্যাসিস্ট এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ ঘটতে না পারে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে। ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ অধিক সক্রিয় ও তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের বিষয়েও আলোচনা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। 16টি নদ নদী বেষ্টিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এখানকার প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষ। আক্রান্ত হচ্ছেন নানা শীতজনিত রোগে। প্রতিবারের মতো এবারও কুড়িগ্রামের শীতার্ত মানুষের শীত নিবারণে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে নদ নদীময় কুড়িগ্রামের মানুষ। এবারের শীতেও কাহিল হয়ে পড়েছে এখানকার মানুষ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাই 2 দশকের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও নতুন বছরের শুরুতে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বর জেলা শহরের বিভিন্ন বস্তি সহ আশপাশের চর এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। শীতবস্ত্র পেয়ে আনন্দিত দরিদ্র ও শীতকাতর মানুষ। আমি কম্বল পাইলাম বাবা, খুব আমার উপকার হল, ভালো হল। শীতের জন্য ঘুম পাইতে পারি না। কম্বল দিল, আমাদের খুব উপকার হইলো। শীতকালের জন্য খুব উপকার হইলো, কম্বল একটা দিয়ে দিচ্ছে। আল্লাহ মিলেইছে দিচ্ছে, যারা দিল তারাও আল্লাহ তাদের ভালো করুক, ভালো রাখুক। শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। ট্রাই ফাউন্ডেশনকে আসলে তারা ঢাকা থেকে বুঝেছেন যে আমাদের এই হিমালয় দেশের এই জেলার মানুষের যে শীতের জন্য যে কষ্ট হচ্ছে, এই জন্য তারা এগিয়ে এসেছেন যে এই মানুষদের জন্য কিছু শীত বস্ত্র। ধন্যবাদ কুড়িগ্রামের প্রেস ক্লাবের পক্ষ থেকে। কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে সবসময়ই ট্রাই ফাউন্ডেশন দাঁড়িয়েছে। আমাদের প্রতি বছর নববর্ষের দিনে আসলে এই ট্রাই ফাউন্ডেশন যে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়,
হয়, এভাবে তাদেরকে শুভেচ্ছা জানাই, এটা সত্যি ভালো লাগার বিষয়। এটি অব্যাহত থাকবে বলে আমি আশা করি। সরকারের পাশাপাশি নানা প্রাকৃতিক দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান সমাজসেবীরা। আমরা আশা করি ট্রাই ফাউন্ডেশনের মতো যারা বিত্তবান আছে, বিভিন্ন বেসরকারি সংস্থা আছে, বিত্তবান মানুষ আছে, তারা কুড়িগ্রামের অসহায় মানুষগুলোর পাশে যদি একটা দৃষ্টি দেয়, তাহলে আমাদের এই মানুষগুলো একটু হলেও স্বস্তি। শীতের তীব্রতা আরও বাড়লে গরম কাপড়ের অভাবের পাশাপাশি শীতজনিত রোগে ভুগবে কুড়িগ্রামের বিভিন্ন এলাকার মানুষ। তাই ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আসন্ন আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমকে চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী 26শে মার্চ থেকে অনুষ্ঠেয় আইপিএলের খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে সই করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের অন্যান্য পরিচালকরা। স্বাক্ষর শেষে গণমাধ্যমকে বোর্ড সভাপতি জানান, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে না হওয়ার বিষয়টি জানানো হয়েছে আইসিসিকে। সবাইকে নিয়ে দুটো মিটিং করেছি এই সিদ্ধান্ত নেওয়ার আগে, এবং দুটো মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আপনারা অলরেডি জানেন যে আমরা এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কী বলতে চাচ্ছি, কেননা আমাদের কাছে মনে হচ্ছে সিকিউরিটি একটা বড় কনসার্ন এবং সেটা ফলো করছি। আমরা আইসিসিকে মেল পাঠিয়েছি এবং আমরা সাথে সাথে তাদের কাছ থেকে একটা মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি, সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করবো। বাট যে ইমেলটা পাঠিয়েছি তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ নিই। নড়াইল জেলায় ঘেরের পাড়ের পতিত জমিতে পরিকল্পিত মাচা আর আধুনিক বীজ ব্যবহারে লাউ চাষ জনপ্রিয় ও লাভজনক হয়ে উঠছে। শীতকালীন সবজি হলেও বেশি ফলন ও ভালো দাম পাওয়ায় বছর জুড়েই লাউ চাষ করছেন কৃষক। বিস্তারিত নড়াইল প্রতিনিধি নন্দিতা বোসের রিপোর্টে। নড়াইল সদর উপজেলার সিংহাসলপুর ইউনিয়নের গোবরা গ্রামের মাঠে মাচায় সারি সারি ঝুলে আছে লাউ। বিকাশ চন্দ্র মিশ্র দীর্ঘদিন চাকরি জীবনের পর তার দক্ষতাকে কাজে লাগিয়ে শুরু করেন বাণিজ্যিক লাউ চাষ। 5 একর ঘেরের পাড়ে মাচা তৈরি করে হীরা, মেরিনা ও গ্রিন সুপার জাতের লাউ আবাদ করেছেন তিনি। প্রতিদিন 150 থেকে 200 লাউ উৎপাদন করি, বাজারজাত করি। আর প্রতিদিন দুটো কিষান থাকে, তারা পরিচর্যা করে, সার দেয়, ওষুধ দেয়, পানি দেয়। জনের টাকা বা আমার অন্যান্য খরচা বাদ দিয়ে যথেষ্ট লাভবান। তার খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের। লাউ গাছের ক্ষেত খামারে করি, আর এপাশে মাছের খাবার টাবার দিই। সবজির চাষবাস করি টুকটাক করে, মনে করেন যে এই ঘেরে মাছ শাক আছে, এদিক দিয়ে কাজকাম করি। সফলতা দেখে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় অনেক কৃষক। বেশি খরচ নাই, আপনার ধরেন কিছু সার, ওষুধ আর আছে, বীজ রোপণ করলেই হয়ে গেছে। কৃষকদের প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি শিক্ষিত তরুণ যুবকদের সবজি চাষে আগ্রহী করে তুলতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে কারিগরি সহায়তা প্রদান করছি এবং আগ্রহী যারা শিক্ষিত বেকার যুবক রয়েছেন তাদেরকে এরকম উচ্চমূল্যের সবজি এবং ফসল আবাদে তাদেরকে আগ্রহী করে তুলছি। ঘেরের পাড়ে লাউ চাষের এই সাফল্য প্রমাণ করে সঠিক পরিকল্পনা, মানসম্মত বীজ আর শ্রমের সমন্বয়ে কৃষি হতে পারে স্বাধীন জীবিকার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। ভোলায় আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে যুক্ত হয়েছে শহরের ভেতরে
নির্বিচারে পুকুর ও জলাশয় ভরাট। এতে বাড়ছে গরম, দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট, আর ঝুঁকি বাড়ছে আর্সেনিকের। পরিবেশ বিপর্যয় ঠেকাতে জলাশয় ও পুকুর সংরক্ষণ এবং সংস্কারে জোর দিচ্ছে প্রশাসন। হারুনা রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলা। চারদিকে অথই জলরাশির মাঝেও সুপেয় পানির সংকট এখানকার প্রতিদিনের বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহ শহরের পুকুর ও জলাশয় ভরাট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বৃষ্টির পানি সংরক্ষণ কিংবা ভূগর্ভস্থ পানির স্তর উন্নত রাখে যেসব পুকুর, সেসব ভরাট করে গড়ে তোলা হয়েছে ভবন, দোকানপাট ও বাণিজ্যিক স্থাপনা। শুষ্ক মৌসুমে পানির স্তর নেমে গিয়ে পানি শূন্য হয়ে যাচ্ছে নলকূপ। পুকুর ভরাট হয়ে যাচ্ছে, এটা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ, এবং পুকুর ভরাট হয়ে গেলে আমাদের পানির স্তর নিচে নেমে যায়। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এগুলো পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। জলাশয় ভরাটে নদী থেকে অবৈধ বালু উত্তোলন করায় বাড়ছে ভাঙন ঝুঁকিও। বিভিন্ন ড্রেজার মেশিন বালু ফেলানোর পরে তার ফলে আমাদের পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে। টিউবওয়েল বা যে কোনো সাপ্লাই লাইনে সবসময় পানি ঠিক মতন পাওয়া যায় না। প্রত্যেকটা বাড়ির সামনে যে পুকুর পুষ্কুনি আছে এগুলো ভরাট হয়ে যাচ্ছে। প্রচুর পুকুর এক সময় ছিল, এখন এই পুকুরগুলো ড্রেজার দিয়ে ভরে ফেলা হচ্ছে নগরায়নের কারণে। সংকট নিরসনে পুকুর ও জলাশয় রক্ষার পাশাপাশি প্রয়োজন পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের জলাধারকে টিকিয়ে রাখতে হবে। যদি জলাধার আমরা টিকিয়ে না রাখতে পারি তাহলে জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক বিভিন্ন রকমের দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি যে পুকুরগুলো আছে এবং পৌরসভার যে পুকুর আছে সেই পুকুরগুলোকে সংস্কার করে মানুষের ব্যবহার উপযোগী করা এবং এর পানিটা যেন সবাই ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করার কাজ ভোলা পৌরসভা। উপকূলীয় জেলা হওয়ায় এখানকার মিঠা পানির আধারগুলো রক্ষা না করলে ভবিষ্যতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে বলে মত বিশেষজ্ঞদের। পরিবেশগত ভারসাম্য রক্ষায় তাই পুকুর সংরক্ষণে দরকার আইনের কঠোর প্রয়োগ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের পরিচিত মুখ ইথান ব্রুকস ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে নজরকাড়া পারফরমেন্সের পর এবার বিপিএলে নিজের সামর্থ্য প্রমাণ করতে চান এই ইংলিশ অলরাউন্ডার। ক্যারিয়ারের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পেরে দারুণ উচ্ছ্বসিত ব্রুকস। চ্যানেল আইয়ের সঙ্গে আলোচনায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি। সিলেট থেকে তানভীর আহমেদের রিপোর্ট। বিপিএলে নতুন মুখ ইথান ব্রুকস। নিজের দ্বিতীয় ম্যাচেই নজর কেড়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। নোয়াখালীর বিপক্ষে হারতে বসা ম্যাচে একাই সিলেটকে জয় এনে দেন ব্রুকস। টি-20 ক্যারিয়ার মাত্র 1.5 বছরের হলেও ইতোমধ্যে আলোচনায় এসেছেন 24 বছর বয়সী এই অলরাউন্ডার। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে 28 ম্যাচে 695 রান করার পাশাপাশি নিয়েছেন 18 উইকেট। ক্রিকেটে আসার গল্পও শোনান ব্রুকস। আসলে আমার ক্রিকেটে আসার শুরুটা পরিবার থেকেই। বাবা আর ভাইদের কারণেই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে পড়া। বাবার সঙ্গে খেলা দেখতে যেতাম, নেটেও নিয়মিত খেলতাম। ছোটবেলা থেকেই ক্রিকেট আমার জীবনের অংশ। জেসন রয়, উইল জ্যাক্স ও জোফ্রা আর্চারের মতো ক্রিকেটাররা বিপিএল খেলেই জাতীয় দলে জায়গা করে নিয়েছে। সে পথেই হাঁটার স্বপ্ন ইথান ব্রুকসের। অনেকে বলেন এটা আন্তর্জাতিক ক্রিকেটে যাওয়ার একটা পথ। আমি এসব নিয়ে বেশি ভাবি না। ভালো খেললে সুযোগ এমনিতেই আসবে। আমি শুধু ক্রিকেটটা উপভোগ করতে চাই। তবে অবশ্যই স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলা। প্রথমবার বাংলাদেশে এসে দারুণভাবে উপভোগ করছেন এখানকার ক্রিকেট ও পরিবেশ। আপাতত সিলেট টাইটান্সকে চ্যাম্পিয়ন করতেই মনোযোগ তার। তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে ফ্রেশ আটা ময়দাসুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কের আদালতে এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি নিকোলা মাদুরোর। পরবর্তী শুনানি 17 মার্চ। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার পাঠানো শোকবার্তা হস্তান্তর। দেশের মানুষের কল্যাণের চিন্তা খালেদা জিয়াকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে প্রত্যাশা। ব্যবসায়ীদের উন্নয়নে নানামুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা।
কুড়িগ্রামের শীতার্তদের মাঝে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান। এবং মোস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশ জারি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।